পৃষ্ঠা ৩৩ ইউনিট 2 রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স কোট The state as a concept of political science and public law is a community of persons more or less numerous permanently occupying a definite portion of territory independent or nearly so or external control and possessing an organized government to which the great body of inhabitants render habitual obedience. J.W. Garner বন্ধনী শুরু পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট পেজ 52 বন্ধনী শেষ। বিষয় সংক্ষেপ। রাষ্ট্র হল রাষ্ট্রবিজ্ঞানের একটি কেন্দ্রীয় বিষয়। সমাজের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ ও মৌলিক প্রতিষ্ঠান হল রাষ্ট্র। সমাজবিজ্ঞানের একটি নির্দিষ্ট পর্যায়ে রাষ্ট্রের উৎপত্তি ঘটে। আধুনিক রাষ্ট্র বলতে আমরা যা বুঝি, গ্রিক ও রোমান দার্শনিকরা তাকে যথাক্রমে কোট পোলিস আনকোট POLIS এবং সিভিটাস CIVITAS নামে আখ্যায়িত করেন। এগুলি ছিল সেকালের ক্ষুদ্র নগর রাষ্ট্র। বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম ব্যক্ত করেন টিউটনরা। রাষ্ট্রকে তাঁরা STATUS নামে অভিহিত করেন। রাষ্ট্রকে তাঁরা STATUS নামে অভিহিত করেন। পরে ষোড়শ শতাব্দীতে 1513 খ্রিস্টাব্দে ইটালির দার্শনিক নিকালো ম্যাকিয়াভেলি NICALO নিকালো MACHIAVELLI ম্যাকিয়াভেলি তাঁর দ্য প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম রাষ্ট্র বা স্টেট শব্দটি ব্যবহার করেন। রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা পরিভাষাটি প্রয়োগের পক্ষপাতী। মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শ্রেণী শোষণের একটি হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছেন। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলির মধ্যে অধ্যাপক গার্নারের দেওয়া সংজ্ঞাকে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বলে মনে করা হয়। রাষ্ট্রের কতকগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি সমাজের আর কোনো প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় না। এই বৈশিষ্ট্যগুলি রাষ্ট্রকে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষে জায়গা করে দিয়েছে। এগুলি হল 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার ও 4 সার্বভৌমত্ব। রাষ্ট্রের সংজ্ঞা। রাষ্ট্র হল রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়। রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ। কিন্তু রাষ্ট্রের সঠিক সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন, যথা 1 সাবেকি সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের পটভূমিকায় অ্যারিস্টটলের দেওয়া এই সংজ্ঞা বর্তমান যুগের আধুনিক রাষ্ট্রের পক্ষে প্রযোজ্য নয়। এই যুগে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2 আইনগত সংজ্ঞা। প্রখ্যাত আইনবিদ হলের মতে রাষ্ট্র হলো এমন এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সর্বতোভাবে মুক্ত। ওপেনহাইমের অভিমত হল, যখন কোনো নির্দিষ্ট একটি ভূখণ্ডে কোনো সংগঠিত জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে তখন রাষ্ট্রের সৃষ্টি হয়। আবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের মতে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র। 3 আদর্শবাদী সংজ্ঞা। আধুনিক রাষ্ট্র বলতে আমরা যা বুঝি, গ্রিক ও রোমান দার্শনিকরা তাকে যথাক্রমে আবার পড়ছি
3. আদর্শবাদী সংজ্ঞা। কান্ট ও হেগেল উভয়ই রাষ্ট্রকে এক সর্বাত্মক ও ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন অতিমানবীয় নৈতিক প্রতিষ্ঠান রূপে অভিহিত করেছেন। হেগেলের রচনায় রাষ্ট্রকে কোট পৃথিবীতে ঈশ্বরের পদচারণা আনকোট বলে বর্ণনা করা হয়েছে। 4. আধুনিক সংজ্ঞা। আধুনিক আচরণবাদী চিন্তাবিদগণ রাষ্ট্রের প্রচলিত সংজ্ঞাগুলি মেনে নিতে চাননি। এমনকি তাঁরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা পরিভাষাটি প্রয়োগের পক্ষপাতী। রাষ্ট্রবিজ্ঞানী বার্জেস ও ব্লুমসলির মতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক দিক থেকে সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র। পৃষ্ঠা 34। 5. মার্ক্সবাদী সংজ্ঞা। মার্ক্সবাদীরা রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন যে রাষ্ট্র হল শ্রেণী শোষণের এক হাতিয়ার, এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর ওপর প্রভুত্ব বজায় রাখার প্রতিষ্ঠান। শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি রাজনৈতিক হাতিয়ার হল রাষ্ট্র। 6. গার্নারের সংজ্ঞা। গার্নারের মতে রাষ্ট্র হল সাধারণভাবে বৃহৎ এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত এবং যার একটি সুসংগঠিত সরকার রয়েছে ও সেই সরকারের প্রতি অধিকাংশ জনগণ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলির প্রকৃতি বা রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। রাষ্ট্র সম্পর্কে গার্নারের দেওয়া সংজ্ঞা থেকেই রাষ্ট্রের 4টি অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়। সেগুলি হল 1. জনসমষ্টি, 2. নির্দিষ্ট ভূখণ্ড, 3. সরকার ও 4. সার্বভৌমত্ব। 1. জনসমষ্টি। রাষ্ট্রের মৌল উপাদান হল জনসমষ্টি। জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্র গঠিত হয়, তাই জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা ভাবা যায় না। আধুনিক রাষ্ট্রে জনসমষ্টিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: 1. নাগরিক, 2. বিদেশি ও 3. প্রজা। যাঁরা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং আইনসম্মতভাবে রাষ্ট্র প্রদত্ত যাবতীয় সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করে থাকেন, তাদের নাগরিক বলা হয়। অন্যদিকে রাষ্ট্রের মধ্যে যেসব ভিনদেশী নাগরিক সাময়িকভাবে বসবাস করেন তাদের বিদেশি আখ্যা দেওয়া হয়। এছাড়া বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে বলা হয় প্রজা। যেমন 1947-এর 15 আগস্টের আগে ভারতবাসীরা ছিল ব্রিটিশদের প্রজা। 2. নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হল রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য উপাদান। জনসমষ্টির বসবাসের জন্য একটি ভৌগোলিক সীমানা বিশিষ্ট নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কোনো জনসমষ্টি যতক্ষণ না কোনো নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী হয় ততক্ষণ পর্যন্ত তা রাষ্ট্রের মর্যাদা লাভ করে না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে রাষ্ট্রের অধীনস্থ স্থলভাগ, জলভাগ ও বায়ুমণ্ডলকে বোঝায়। কাজেই রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের সীমানার মধ্যে নদ নদী, পাহাড় পর্বত, অরণ্য, আকাশসীমা, সমুদ্র, উপকূল ইত্যাদি সবকিছুই অন্তর্ভুক্ত। 3. সরকার। রাষ্ট্র সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক ধারণা। বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হল সরকার। কার্যক্ষেত্রে রাষ্ট্র বলতে আমরা সরকারকেই বুঝি। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রের প্রতিনিধি বা যন্ত্র হল সরকার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকারীদেরই সাধারণভাবে সরকার বলা হয়। সরকারের বিভিন্ন রূপ আছে, যেমন গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়, রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ চালিত ইত্যাদি। 4. সার্বভৌমত্ব। অধ্যাপক গেটেলের মতে সার্বভৌমত্ব হল আধুনিক রাষ্ট্রের ভিত্তি। অনেকে মনে করেন রাষ্ট্রের মস্তিষ্ক যদি সরকার হয় তবে তার প্রাণ হল সার্বভৌমত্ব। কারণ জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব না থাকে তবে তাকে কোনো মতেই রাষ্ট্র আখ্যা দেওয়া যায় না। সার্বভৌমত্ব 2 ধরনের: 1. অভ্যন্তরীণ এবং 2. বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে অভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রের চরম ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকার নিজেও রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে নয়।
অন্যদিকে রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমত্ব বলতে বোঝায় যে বহিঃশক্তির সমস্ত রকম নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্র মুক্ত, অর্থাৎ এই সার্বভৌমত্বের শক্তিতে কোনো স্বাধীন রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয় না। অন্যান্য বৈশিষ্ট্য: উপযুক্ত 4টি অপরিহার্য বৈশিষ্ট্য ছাড়াও রাষ্ট্রের আরও 3টি অপ্রধান বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হল: 1. স্থায়িত্ব, 2. আন্তর্জাতিক স্বীকৃতি ও 3. জাতীয়তাবাদ। 1. স্থায়িত্ব। যে রাষ্ট্রের কোনো স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলা যায় না। সরকারের অস্তিত্ব ক্ষণস্থায়ী। আজ যে সরকার ক্ষমতায় আছে কাল তার নাও থাকতে পারে, কিন্তু রাষ্ট্র চিরস্থায়ী, তার একটি সুষ্ঠু ধারাবাহিকতা আছে। অবশ্য মার্ক্সবাদীরা রাষ্ট্রকে চিরস্থায়ী বলে মেনে নিতে চাননি। 2. আন্তর্জাতিক স্বীকৃতি। রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হল আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি না পেলে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকৃত অর্থে রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। 3. জাতীয়তাবাদ। কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে জাতীয়তাবাদের কথা বলে থাকেন। তাদের মতে জাতীয়তাবাদের আদর্শে গভীরভাবে উদ্বুদ্ধ না হলে কোনো জনসমষ্টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে সফল হতে পারে না। অবশ্য রাষ্ট্রভেদে জাতীয়তাবাদী চেতনা বিকাশের ধারা স্বতন্ত্র হতে বাধ্য। পৃষ্ঠা 35। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা MCQ। সঠিক উত্তরটি নির্বাচন করো। জেনারেল টাইপ। মার্কস 1। 1. প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র? ভুটান। 2. রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল সরকার। 3. একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংগঠনের। 4. সম্মিলিত জাতিপুঞ্জ হল একাধিক রাষ্ট্রের সমষ্টি। 5. একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন? একটি। 6. রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল সার্বভৌমত্ব। 7. রাষ্ট্রের সার্বভৌমিকতা কিরূপ? বাহ্যিক ও অভ্যন্তরীণ। 8. রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র, কথাটি বলেছেন মার্কস। 9. একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক কোনটি? রাষ্ট্রের সদস্যপদ। 10. রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট। 11. 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টের পূর্বে ভারত ছিল উপনিবেশ। পৃষ্ঠা 36। প্রশ্ন 12। আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র, এই কথা বলেছেন বোঁদা। 13. রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব। 14. প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র? বাংলাদেশ। 15. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। 16. রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গল সাধন, এ কথা মনে করেন অ্যারিস্টটল। 17. প্রদত্ত কোনটি সার্বভৌম রাষ্ট্র? বাংলাদেশ। 18. রাষ্ট্র হল পৃথিবীতে ভগবানের পদক্ষেপ, এ কথাটি বলেছেন হেগেল। 19. রাষ্ট্রের প্রাণস্বরূপ হল সার্বভৌমিকতা। 20. রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার। 21. নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয়, এ কথা বলেছেন সিলি। 22. রাষ্ট্রের উপাদান সংক্রান্ত সংজ্ঞা দিয়েছেন গার্নার। 23. রাষ্ট্রের বাহু হল ভূখণ্ড। পৃষ্ঠা 37। প্রশ্ন 24। রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কি? সার্বভৌমিকতা। 25. রাষ্ট্র শব্দটির প্রয়োগ সর্বপ্রথম কার রচনায় লক্ষ্য করা যায়? ম্যাকিয়াভেলির। 26. রাষ্ট্রের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার। 27. মেটিক কাদের বলা হয়? যারা ব্যবসা বাণিজ্যের সূত্রে বসবাস করত। 28. সরকার বলতে কি বোঝায়? আইন, শাসন ও বিচার বিভাগকে। 29. অধ্যাপক গেটেল সার্বভৌমিকতাকে বলেছেন আধুনিক রাষ্ট্রের ভিত্তি। 30. রাষ্ট্রের সার্বভৌমিকতা অভ্যন্তরীণ ক্ষেত্রে কিসের দ্বারা সীমাবদ্ধ? প্রথা, রীতিনীতি, জনমত প্রভৃতির দ্বারা। 31. রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ক্ষেত্রে কিসের দ্বারা সীমাবদ্ধ? আন্তর্জাতিক আইন, সন্ধি, চুক্তি ইত্যাদি দ্বারা। 32.
টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন ড্যাশ কথা বলেন। টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। 33 রাষ্ট্রের প্রায় কতগুলি সংজ্ঞা রয়েছে? 145টি। 34 গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কটি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়? 4টি। 35 আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? রাজনৈতিক ব্যবস্থা। পৃষ্ঠা 38। প্রশ্ন 36 মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কি বলে অভিহিত করেছেন? শ্রেণী শোষণের যন্ত্র। 37 আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত কি কি ভাগে ভাগ করা যায়? নাগরিক, বিদেশী ও প্রজা। 38 প্লেটো, অ্যারিস্টটল প্রমুখের মতে কত জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট? 5000 থেকে 10,000। 39 বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের কত কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয়? 100 থেকে 110। 40 সরকারকে রাষ্ট্রের কি বলে অভিহিত করা হয়? মাথা। 41 কোনটি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? সার্বভৌমিকতা। 42 রাষ্ট্রের বিমূর্ত ধারণা কিসের মধ্য দিয়ে বাস্তব রূপ নেয়? সরকারের। 43 রাষ্ট্র ও সরকারের মধ্যে কে কোনো পার্থক্য করেননি? হবস। 44 কে বলেছিলেন ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়? সিলি। 45 সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন হবস। 46 রাষ্ট্রে অবলুপ্তির তত্ত্বে বিশ্বাসী ছিলেন মার্কস। 47 মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমন রাষ্ট্রের পরিচালক কে? সরকার।